সংস্কৃত ব্যাকরণ আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা যে সংস্কৃত ব্যাকরণ পড়ব সেই সংস্কৃত ব্যাকরণের মূল গ্রন্থ কিন্তু পাণিনি রচিত অষ্টাধ্যায়ী, এবং সেই অষ্টাধ্যায়ীর অনুসারেই কিন্তু এখানে আমাদের আলোচনা হবে। এবং সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি, এখানে যে পরিসরে আমরা কারো কারো আলোচনা করব, আহ, ও- কারক কিন্তু অতটা স্বল্প পরিসরে আলোচনা করলে পূর্ণরূপে বোঝা সম্ভব নয়। যেহেতু উচ্চ মাধ্যমিকের যে পাঠ্যক্রম সেই অনুসারে আমাদের আলোচনা করতে হবে, সেই জন্য যতটুকু আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হবে, ততটুকুই আলোচনা করার চেষ্টা করছি। তবে এই আলোচনায় কিন্তু কারক আলোচনা সর্বশেষ আলোচনা নয়। বা স্নাতক বা তার পরবর্তী স্নাতকোত্তর বিষয়ে পড়াশোনা করতে গেলে কারক সম্পর্কে আরও বিস্তারিত তোমাদের জানতে হবে, বুঝতে হবে। তবে আপাতত উচ্চ মাধ্যমিকের জন্য যতটুকু আমাদের পাঠ্যক্রম আছে এবং সেই পাঠ্যক্রম থেকে উচ্চ মাধ্যমিকে যে ধরনের প্রশ্ন কারক থেকে আসে, সেই ধরনের সেই অনুসারেই আমরা আলোচনাটা করব। সেক্ষেত্রে তোমাদের বুঝতে বা উত্তর করতে সুবিধা হবে। তো তার আগে জেনে নিতে হবে যে কারক আসলে বিষয়টা কি। আমরা হয়তো তোমরা হয়তো জেনেছো, বাংলায় কারক পড়েছো। বাংলা কারক এবং সংস্কৃত কারকের মধ্যে খুব একটা তফাৎ না থাকলেও কিন্তু বেশ কিছু জায়গায় বা এর যে কারক নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু বাংলার সঙ্গে সর্বত্র সব জায়গায় মিলবে না। তবে বাংলার মতো করে এখানে আলোচনা করলেও কিন্তু আমরা সংস্কৃতের যে পাঠ্যক্রমে বা উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নগুলো আসবে, কারক নির্ণয় প্রশ্ন বা কারক বিভক্তি, সেগুলো কিন্তু করা যাবে না। অতএব যখন আমরা সংস্কৃত ব্যাকরণ পড়ছি তো অনেকটা সংস্কৃতভাবেই আলোচনা করতে হবে, তার ব্যাকরণ অনুসারেই আলোচনা করতে হবে। তো প্রথমেই আমরা একটু জেনে নেব যে কারক আসলে কাকে বলে, বা কারক সম্পর্কে পাণিনীয় যে চিন্তাভাবনা বা তার যে সংজ্ঞা বা সে সম্পর্কে আমরা কি জানতে পারি। প্রথমেই দেখো, তো ক্রিয়া সম্পাদনের জন্য যারা উপকার করে তারাই হচ্ছে কারক। কারক শব্দটার উৎপত্তি ক্রিযোগ নূল প্রত্যয় করে সেটা কারক শব্দ সম্পন্ন হয়, মানে কারকা হয়ে গেছে। যাই হোক, সেই হিসাবে করতে ইতি কারকম। সাধারণভাবে বলা যায় যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার প্রত্যক্ষ সম্বন্ধ বা সম্পর্ক আছে তারাই হচ্ছে বা তাই হচ্ছে কারক। প্রত্যেকটা বাক্যে আমরা জানি একটা ক্রিয়াপদ থাকে এবং সেই ক্রিয়াপদের দ্বারা একটা বাক্য সম্পাদন হয়, এবং সেই ক্রিয়াপদের সঙ্গে প্রত্যেকটা বাক্যের যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যে ব্যবহৃত যে অন্যান্য পদগুলো, বিশেষ্য বিশেষণ বা আরও অন্যান্য পদগুলো, সেইগুলোর সঙ্গে যে ক্রিয়াপদের যে একটা সম্বন্ধ, সেই সম্বন্ধটার নামই হচ্ছে কিন্তু কারক। পাণিনীয় অষ্টাধ্যায়ীতে কিন্তু কারক সম্পর্কে নির্দিষ্ট সংজ্ঞা উল্লেখ করা হয়নি। তবে এ বিষয়ে অনেকের বক্তব্য আছে, সে বিষয়ে আমরা যাব না। আমরা শুধুমাত্র এটুকুই জানবো যে ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক বা সম্বন্ধ, তাকেই আমরা বলবো কারক, যেটাকে বলা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারক। এবার এই সম্বন্ধ বা সম্পর্কটা বোঝার জন্য আমরা একটা উদাহরণের সাহায্য নিতে পারি বা আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করতে পারি। সেই আলোচনাটা অনেকটা নিচে যেটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা এরকম। দেখো, যে বহন করে সে হচ্ছে বাহক, অর্থাৎ যে বহন করে নিয়ে যায় সে, তাকে এক কথায় আমরা বলি বাহক। যে ধারণ করে তাকে আমরা ধারক বলি। সেই অনুসারে যদি আমরা বলি যে যে কিছু করে সে হচ্ছে কারক। কিছু করে, এখানে বলা হচ্ছে যে কিছু করে সে হচ্ছে কারক। আমরা আগেই বলেছি করতে ইতি কারকম। এবার যদি প্রশ্ন করি আমরা এক এক করে যে কারক কি করে। কারক কাজ করে, অতএব কারক একটা কাজ করে, ব্যাকরণের, সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে কারক একটা কাজ করে। এবার যদি প্রশ্ন করি যে কারক কি কাজ করে, তার উত্তরটা এরকম যদি আমরা ধরে নিই বা বোঝার চেষ্টা করি যে সম্বন্ধ বা সম্পর্ক স্থাপনের কাজ করে। কারক কী করে? সম্বন্ধ বা সম্পর্ক স্থাপনের কাজ করবে, সম্পর্ক তৈরি করার কাজ করে। এবার যদি বলি সম্পর্ক তৈরি করতে গেলে কিন্তু আমাদের দুটো বিষয় বা একাধিক বিষয়ের তৈরি হয়। একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ের সম্পর্ক তৈরি, একই বিষয়ের সঙ্গে কিন্তু সম্পর্ক হয় না, তাহলে সম্বন্ধ। এবার যদি আমরা প্রশ্ন করি যে কারক
আমরা বললাম কি করে কাজ করে, কারক কি কাজ করে বললাম সম্পর্ক বা সম্বন্ধ স্থাপনের কাজ করে। এবার যদি বলি কাদের মধ্যে সম্বন্ধ স্থাপনের কাজ করে, সেক্ষেত্রে উত্তর আসবে যে বাক্যের যে ক্রিয়াপদ সেই ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ সেই সম্বন্ধ স্থাপনের কাজ করে। অর্থাৎ কারক কি করে যে কোনো একটা বাক্যে যে ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যে যে সকল পদগুলো ব্যবহৃত হয় সেই পদের সঙ্গে একটা সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করে। এবার যদি বলি এই সম্বন্ধ বা সম্পর্ক কিভাবে স্থাপন করে, কিসের দ্বারা বা কিভাবে সেটা বা কিসের সাহায্যে সে সম্বন্ধ স্থাপন করে, সেক্ষেত্রে উত্তর হবে বিভক্তির সাহায্যে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ কারক কি করে, কারক বিভক্তি, সংস্কৃত ব্যাকরণ শুধু নয়, বাংলা ব্যাকরণ বা যে কোনো ব্যাকরণের বিভক্তি যে বিষয়টা, সেই বিভক্তি স্থাপনের বিভক্তির মাধ্যমে কারক কি করে ক্রিয়াপদের সঙ্গে অন্য যে পদ তাদের একটা সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক তৈরি করে সেটা যদি একটু বোঝার জন্য আমরা আর একটা উদাহরণকে ব্যবহার করি, সেটা হচ্ছে দেখো, যদি আমরা তিনটে শব্দ এখানে লিখেছি, প্রথমে কি বাঘ বন থাকে, বাঘ একটা প্রাণীর নাম, বন অর্থাৎ জঙ্গল, একটা স্থান বলা যেতে পারে, স্থানের জায়গা, থাকা একটা ক্রিয়াপদ। তাহলে আমি আগে যে কথাটা বললাম যে কারক কি করে কাজ করে, কি কাজ করে, সম্পর্ক স্থাপনের কাজ করে কাদের মধ্যে, যে বাক্যের যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যে ব্যবহৃত অন্যান্য পদের সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এবার কিভাবে, সেটা হচ্ছে বিভক্তির সাহায্যে। এই চারটা প্রশ্নের উত্তরের যা আমরা পেয়েছি সেই অনুসারে যদি এইটাকে দেখি আমরা, যে বাঘ বন থাকে, আমরা যদি থাকে ক্রিয়াপদ হয়, তার মানে আগের আমাদের বক্তব্য অনুসারে যে এই থাকে ক্রিয়ার সঙ্গে এই বাক্যের অন্যান্য যে দুটো পদ ব্যবহার করা হয়েছে বন এবং বাঘ, এর যে সম্পর্ক স্থাপন করবে তাই হচ্ছে কারক। কিভাবে, দেখো, বাঘ বন থাকে এটা যখন আমরা বলছি তখন কিন্তু অর্থটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। বাঘ বলে আলাদা প্রাণীর কথা আমরা বুঝতে পারছি, বন বলে আলাদা একটা স্থানকে বুঝতে পারছি, যেখানে আহ, জঙ্গল আর কি যাকে আমরা বলছি, সেখানে কিন্তু আমরা পরিষ্কার সম্পর্ক বা একটা বাক্যের পরিপূর্ণ অর্থ আমরা পাচ্ছি না, যেহেতু এখানে বিভক্তি প্রয়োগ করা হয়নি, বিভক্তিহীন পদ এখানে আমরা ব্যবহার করেছি। এবার যদি ঠিক এই কথাটাকেই বলি, বাঘ বনে থাকে, বাঘ বনে থাকে, তাহলে আমরা একটা নির্দিষ্ট অর্থ পাচ্ছি, বা মনের ভাব প্রকাশ করার জন্য যে বাক্য, সেই বাক্যটাকে আমরা কিন্তু অর্থগতভাবে পরিষ্কার রূপে পাচ্ছি। তাহলে দুটোর মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করো, যে বাঘ বন থাকে আর বাঘ বনে থাকে। তো দুটো দেখলে পাশাপাশি আমরা যখন পড়ছি তখন আমরা বুঝতেই পারছি যে প্রথম বাক্যে আমাদের অর্থ পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ এই ক্রিয়াপদের সঙ্গে এই দুটো পদের সম্পর্ক পরিপূর্ণরূপে তৈরি হয়নি। সম্পর্ক তৈরি করার জন্য কি দরকার? সম্পর্ক তৈরি করার জন্য আমাদের বিভক্তি দরকার, যেটা আমরা আগেই বললাম। সম্পর্ক তৈরি করার জন্য বিভক্তি দরকার। এবার এই বিভক্তি যোগ করলে কিন্তু এই সম্পর্কটা তৈরি হয়ে যাবে। সেটা কেমন করে? বাঘ বনে থাকে, তো বন, সেই জায়গায় যদি আমরা একার জুড়ে দিই, অর্থাৎ এ বিভক্তি জুড়ে দিই, যেটা বাংলার ক্ষেত্রে অনেকটা অধিকরণ কারকের বলা স্থান বোঝালে যেটা হয়, যে বাঘ বনে থাকে, তাহলে বাঘ কোথায় থাকে? বাঘ বনে থাকে। কে থাকে বনে? বাঘ বনে থাকে। ঠিক এই প্রশ্নটা উপরের বাক্যে করলে কিন্তু আমরা এরকম উত্তর পাচ্ছি না। অতএব আমরা এর থেকে বোঝা যেতে পারে, আরেকটা উদাহরণ দেখো, যে রাম হাত ভাত খাচ্ছে, রাম হাত ভাত খাচ্ছে, যদি এরকম আমরা কথা বলি, বা তাহলে কিন্তু একটা হাস্যকর আসবে, অর্থাৎ কোনো অর্থ সেখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো না, বা আমি যা বলতে চাইছি বা যাকে বলতে চাই সে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। এবার যদি এই শব্দ পদগুলোকেই, রাম ভাত হাত ভাত খাচ্ছে, এই পদগুলোর সঙ্গে, বা এই যে যে শব্দগুলো এখানে আছে এর সঙ্গে যদি বিভক্তিকে জুড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা পরিপূর্ণ অর্থ চলে আসবে। অর্থ চলে আসবে কেন? কারণ বিভক্তি যোগ করলে এই যে যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের সঙ্গে এই সমস্ত পদগুলোর সম্পর্কটা পরিপূর্ণরূপে তৈরি হবে। এবার নিচের বাক্যটা দেখো, যে রাম হাত দিয়ে ভাত খাচ্ছে। এবার আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম রাম বলে একজন কর্তা, তিনি তার হাত দিয়ে ভাত খাচ্ছে। কিন্তু আগের প্রথমের যে আমরা বাক্যের মতো করে লিখেছি যেটা, সেখানে কিন্তু সেই অর্থটা বোঝা যাচ্ছে না। অতএব বোঝা যাচ্ছে না কেন? কারণ এই যে যে খাচ্ছে ক্রিয়াপদ, এই খাচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বাকি যে পদগুলো আছে এদের কোনো সম্পর্ক তৈরি হয়নি বলে এর অর্থ আমরা ঠিকঠাক বুঝতে পারছি না, বা সেখান থেকে আমরা
পরিপূর্ণ অর্থটাকে বের করতে পারছি না। কিন্তু নিচের বাক্যটাতে দেখো, একই বাক্য, শুধু কি আছে, রাম হাত দিয়ে ভাত খাচ্ছে। এই জায়গায় বললে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে রাম কি কাজটা করছে। তাহলে কে খাচ্ছে? রাম খাচ্ছে। কি খাচ্ছে? ভাত খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে বা কিসের দ্বারা খাচ্ছে? হাত দিয়ে ভাত খাচ্ছে। তো এইভাবে যদি আমরা দেখি, তাহলে এইটুকুতে আমরা যেটা বুঝতে পারলাম বা বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে পূর্বেই আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, যে কারক কি করে? কাজ করে। কি কাজ করে? সম্বন্ধ স্থাপনের কাজ করে। কাদের মধ্যে সম্বন্ধ স্থাপনের কাজ করে? যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যে ব্যবহৃত অন্যান্য পদের সম্পর্ক বা সম্বন্ধ স্থাপনের কাজ করে। এবার এই সম্বন্ধ বা সম্পর্ক স্থাপনের কাজ কিসের দ্বারা করে বা কিসের সাহায্যে করে? বলা হচ্ছে যে বিভক্তির সাহায্যে সেই সম্বন্ধ বা সম্পর্ক স্থাপনের কাজ করে। সেই বিভক্তিটা, প্রথম বাক্যে বিভক্তিটা এ, দ্বিতীয় বাক্যে বিভক্তিটা দিয়ে বা দ্বারা। অতএব এই বিভক্তি যোগ করার সঙ্গে সঙ্গে দেখো, আমাদের বাক্যটার অর্থ আমরা পরিষ্কার বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? কারণ সম্পর্কটা পরিষ্কার করে তৈরি হচ্ছে। এই সম্পর্ক তৈরি হওয়ার ফলেই আমরা বাক্যের অর্থটা পরিষ্কার বুঝতে পারছি, বা যাকে বলছি সে বুঝতে পারছে। এই জায়গায় আরও একটু আলোচনার দরকার ছিল। যাই হোক, এই আমরা অত্যন্ত স্বল্প পরিসরেই আলোচনা সারব। যদি কারো প্রশ্ন থাকে এই জায়গায়, তাহলে আমাকে মেসেজ করবে বা সেখানে জানতে চাইবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। এবার এখানে একটা প্রশ্ন আছে যে বিভক্তি কী বা বিভক্তি কাকে বলে। এই আলোচনা আমরা ঠিক একটু পরেই আসব। আমরা জাস্ট কারকটাকে একটু বোঝার চেষ্টা করছি। এবার বিভক্তি আমরা শব্দরূপ পড়ার সময় দেখেছি বিভক্তি 7টি। আমরা শব্দরূপ পড়ার সময় দেখেছি যে বিভক্তি 7টি বিভক্তি। আর কারক আমরা 11-এ যখন পড়েছি, তখন আমরা কারক আলোচনা করতে গিয়ে দেখেছি যে কারক কিন্তু 6টি। তাহলে একটা প্রশ্ন এখানে হতে পারে যে বিভক্তি দিয়েই যদি সম্পর্ক স্থাপন করা হয় বা করা যায়, তাহলে বিভক্তি যদি 7টা হয়, সেই বিভক্তির সাহায্যেই কারক যদি হয়, তাহলে কারকও 7টা হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয় না। তার কারণ হচ্ছে যে ষষ্ঠী বিভক্তি যেটা, সেই ষষ্ঠী বিভক্তির যোগ করলে যে শব্দটা হয়, সেই শব্দের সঙ্গে কারকের কিন্তু বা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক কখনোই তৈরি হয় না। আমি আবার বলছি যে ষষ্ঠী বিভক্তির যুক্ত পদের সঙ্গে ওই বাক্যের ক্রিয়াপদের সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক হয় না বা সম্বন্ধ স্থাপন হয় না বলেই কিন্তু ষষ্ঠী বিভক্তি দ্বারা কারক হয় না। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত শুধু এটুকুই জানার যে কারক 6টি, বিভক্তি কিন্তু 7টি। বাদ যাচ্ছে কোনটা? ষষ্ঠী বিভক্তি বাদ যাচ্ছে। কেন বাদ যাচ্ছে সেটা আমরা পরবর্তীতে আর একটা পাঠে আমরা আলোচনা করব। এই পর্যন্ত আলোচনায় আবার আমি বলছি যে আমাদের যেটা বুঝতে হবে যে কারক কাকে বলে, যে ক্রিয়ার সঙ্গে যখন ওই বাক্যের যে পদগুলো আছে সেই পদের যে প্রত্যক্ষ সম্পর্ক বা সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে কিন্তু কারক বলা হচ্ছে। এই সম্বন্ধটাকে বারবার মনে রাখবে। এই সম্বন্ধ, এই সম্বন্ধ, যে সম্বন্ধ তারই কিন্তু নাম হচ্ছে কারক, বা সম্পর্কের নামই হচ্ছে কারক। সেটা বোঝার জন্য আমরা যে পদ্ধতি বা যতটুকু এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম, যে যে বহন করে সে বাহক, যে ধারণ করে সে ধারক, সেই হিসাবে যে কিছু কাজ করে সে হচ্ছে কারক। কারক কি করে? কাজ করে। কি কাজ করে? সম্বন্ধ বা সম্পর্ক স্থাপনের কাজ করে। এবার কাদের মধ্যে সম্বন্ধ স্থাপনের কাজ করে? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে। বারবার মনে রাখতে হবে যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ বা সম্পর্ক, সেই সম্বন্ধ স্থাপনের কাজ করে। এই সম্বন্ধ স্থাপন করতে গেলে কিসের দরকার হয়? কিসের দ্বারা সেই সম্বন্ধ স্থাপন করে? সেটা হচ্ছে বিভক্তির দ্বারা। অর্থাৎ বিভক্তি দ্বারা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের এক একটা সম্পর্ক বা সম্বন্ধ তৈরি হয়। এই এক একটা যে সম্বন্ধ বা সম্পর্ক তৈরি হয়, সেই এক একটা সম্বন্ধ বা সম্পর্ক থেকেই কিন্তু এক একটা কারকের সৃষ্টি হয়। সেইটা কিভাবে তৈরি হয় আমরা পরবর্তীতে আলোচনা করছি। দেখো, এখানে একটা উদাহরণ, এটা যে কোনো বইতে তোমরা পাবে। সংস্কৃত কারক আলোচনার ক্ষেত্রে ঠিক এই ধরনের একটা বাক্য পাবে। আর আমরা অনেক সময় দেখি কে দিয়ে বা কী দিয়ে বা কাকে দিয়ে, কিসের দ্বারা, কি হইতে কি থেকে, বা কোথায়, এই ধরনের প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই অনুসারে কারক নির্ণয় করা যায়। কিন্তু সেটা একটা অত্যন্ত সাধারণ পদ্ধতি মাত্র। সেটা কিন্তু সর্বত্র যে মিলবে, সব জায়গায় যে একই রকম হবে, বা সংস্কৃত কারক নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করে কারক নির্ণয় কিন্তু সবসময় সম্ভব নয়।
তো জাস্ট এখানে কিন্তু উদাহরণ দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করা হচ্ছে কারকটা আসলে কি। একটা উদাহরণ আমরা দেখেছি, প্রথমে বাংলাটা দিয়েছি, তারপরে সংস্কৃত অংশটা। বাংলায় দেখো, হেরাম মগধের রাজা রাজধানীতে নিজ হাতে দরিদ্রদের রাজকোষ থেকে বস্ত্র দান করছে। এরই সংস্কৃত বাক্যটা অনেকটা এরকম যে ভোরাম মগধানাং রাজা রাজধান্যাং স্বহস্তেন দরিদ্রেভ্যঃ কোষাৎ বস্ত্রাণি দদাতি। আমি ক্রিয়াপদটাকে এখানে রেখেছি। এই বাক্যের এই যে সম্পূর্ণ যে বাক্যটা আমরা লিখেছি সেই বাক্যের বিভক্তিযুক্ত, প্রত্যেকটা পদ কিন্তু বিভক্তিযুক্ত, সেই বাক্যের ক্রিয়াপদটা কিন্তু আমরা নিচে লিখেছি দদাতি ক্রিয়া, অর্থাৎ এই বাক্যের যে ক্রিয়া সেটা হচ্ছে দদাতি। এবার পূর্বের আলোচনা অনুসারে আমাদের দেখতে হবে যে এতগুলো বাক্য মানে শব্দের সঙ্গে বা পদের সঙ্গে এই দদাতি ক্রিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়েছে বা এই সম্পর্কগুলো তৈরি হওয়ার ফলে কি ধরনের বা কিভাবে কারকগুলো সৃষ্টি হয়েছে। দদাতি ক্রিয়ার সঙ্গে যদি আমরা সাধারণভাবে প্রশ্ন করি কে এই কাজটা করছে, সম্পূর্ণ কাজটা দদাতি কাজটা কে করছে, উত্তর আসবে কি রাজা করছে। অর্থাৎ এই দদাতি ক্রিয়ার সঙ্গে রাজার সম্পর্ক কর্তৃ। এই ক্রিয়া যেহেতু কর্তা, অর্থাৎ এই ক্রিয়ার কর্তাকে রাজা, অর্থাৎ এই দদাতি ক্রিয়ার সঙ্গে রাজা পদের সম্পর্ক কর্তৃ সম্পর্ক, কর্তা সম্পর্ক বা কর্তৃ সম্পর্ক। এই অতএব এটা হচ্ছে কর্তৃকারক, যেটা আমরা এখানে আরো চিহ্নের সাহায্যে দেখেছি, এটা কর্তৃকারক। অতএব এই একটা সম্বন্ধ, এক নম্বর সম্বন্ধ আমরা পেলাম, সেটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ। এই কর্তৃ সম্বন্ধ থেকে কি পেলাম, কোন কারক পেলাম, কর্তৃকারক পেলাম। এবার কর্তৃকারকে আমরা সাধারণত বলি প্রথমা বিভক্তি হয়, তবে সেটা সর্বত্র প্রথমা নয়, অ্যাকচুয়ালি কর্তৃকারক তৃতীয়া হয়, তার একটা সূত্র আছে কর্তৃকর্ণস তৃতীয়া। তো সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব প্রসঙ্গক্রমে যখন আসবে তখন। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কোথায় ব্যবহৃত হয়, কর্মকারকে ব্যবহৃত হয়। এবার এই দেখো কর্ম আমরা এখানে করেছি, আমরা সাধারণভাবে কি দান করছে, রাজা কি দান করছে, উত্তরটা আসবে কি বস্ত্রাণি দান করছে, অর্থাৎ বস্ত্র দান করছে। তাহলে এই দদাতি ক্রিয়ার সঙ্গে কি দান করছে, বস্ত্র দান করছে। তাহলে দদাতি ক্রিয়ার সঙ্গে এই বস্ত্র শব্দের সম্পর্ক হচ্ছে কি কর্ম সম্পর্ক, কর্ম সম্পর্ক মানে অতএব এটা কর্মকারক। এই সম্বন্ধ বা সম্পর্কটাকে বলা হচ্ছে কর্ম সম্বন্ধ বা এর থেকেই হচ্ছে কর্মকারক। তৃতীয় বিভক্তির দ্বারা, তৃতীয় বিভক্তি কোথায়, তৃতীয় বিভক্তি বা ব্যবহৃত হয় করণকারকে। সেক্ষেত্রে কি রাজা যে দান করছে কিসের দ্বারা বা কিভাবে দান করছে, তাহলে স্বহস্তেন বা নিজ হাতে, অর্থাৎ রাজা নিজ হাতের দ্বারা, দান ক্রিয়াটা কিসের দ্বারা হচ্ছে, হাতের, স্বহস্তেন বা হাতের দ্বারা হচ্ছে। অতএব এই যে হস্তেন পদের সঙ্গে দদাতি পদের যে সম্পর্ক সেটা হচ্ছে করণ সম্পর্ক, এই জন্য এটা থেকে হচ্ছে করণ কারক, এই সম্বন্ধটার নাম হচ্ছে করণ কারক। এরপরে চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি ব্যবহার করা হয় কোথায়, সম্প্রদান কারকে, অর্থাৎ চতুর্থী বিভক্তি যোগ করার ফলে ক্রিয়ার সঙ্গে যে সম্বন্ধটা তৈরি হয় সেই সম্বন্ধের নাম হচ্ছে সম্প্রদান কারক। তাহলে রাজা কাদের দানটা করছে, দান ক্রিয়াটা কাদের উদ্দেশ্যে করছে বা কাদের জন্য করছে, কাদের উদ্দেশ্যে তার দানটা হচ্ছে দরিদ্র যারা তাদের উদ্দেশ্যে রাজা দান করছে। অর্থাৎ এই দদাতি ক্রিয়ার সঙ্গে দরিদ্রভ্য পদের যে সম্পর্ক বা সম্বন্ধ, সেই সম্বন্ধটা হচ্ছে সম্প্রদান। এই সম্প্রদানের চতুর্থী বিভক্তি ব্যবহার করা মানে ব্যবহৃত হয় বা চতুর্থী বিভক্তি হয়। এরপরে আমরা চলে যাচ্ছি যে চতুর্থীর পরে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তির অর্থ তোমরা হয়তো পড়েছো, হইতে থেকে চেয়ে অপেক্ষা, সেরকম একটা আমরা অর্থ বাংলাতে পড়েছি। তো রাজা কোথা থেকে দান করছে, কোন জায়গা হতে, কোন জায়গা হতে দানটা করছে, অর্থাৎ কোথা থেকে সেই বস্ত্রগুলো নিয়ে সেগুলো দরিদ্রদের দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে কি সেটা কোষাগার থেকে, রাজ যে কোষাগার সেই কোষাগার থেকে বস্ত্রাদি নিয়ে দান করছে। তাহলে এই কোষাত বা কোষাগার শব্দের সঙ্গে এই দদাতি ক্রিয়ার সম্পর্ক হচ্ছে যে সেই সম্পর্কটাকে বলা হচ্ছে অপাদান সম্পর্ক, আর অপাদান কারকে পঞ্চম বিভক্তি ব্যবহৃত হয়। ষষ্ঠী বিভক্তি কারক হয় না, আমরা আগেই বললাম। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এখানে বলছে ভোরাম মগধানাং রাজা, অর্থাৎ মগধের রাজা। এই রাজার সঙ্গে এর সম্বন্ধ হয়েছে, কোথাকার রাজা প্রশ্ন করলে আসবে মগধের রাজা, কিন্তু এই মগধের শব্দটাকে নিয়ে কোনোভাবেই ক্রিয়ার সঙ্গে আমরা আগেরটা যেমন প্রশ্ন করে কে দান করছে, কোথায় দান করছে, কিভাবে দান করছে, সেরকম কোনো কিন্তু প্রশ্ন
করে এই মগজ শব্দটাকে আমরা ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত করতে পারছি না। অতএব যে কারণে যেহেতু ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষের সম্পর্ক নেই, প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হচ্ছে না, যে কারণে ষষ্ঠী থেকে কোনো কারকের সৃষ্টি হচ্ছে না বা কারক হচ্ছে না। আর একটা বিভক্তি আছে সপ্তমী। সপ্তমী মানে কোথায় প্রশ্ন করলে বা স্থান কাল এই ধরনের আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। সেক্ষেত্রে হচ্ছে কি রাজধানী কোথায় বসে কাজটা হচ্ছে, এই যে দদাতি ক্রিয়াটা কোন স্থানে বসে করছে বা কোন জায়গায় বসে করছে, রাজধানীতে বসে। তাহলে রাজধানীতে রাজা কি করছে, বস্ত্র দান করছে। কোথায় দান করছে, রাজধানীতে বসে। অতএব এই যে রাজধানীর সঙ্গে তদাতি পদের যে সম্বন্ধ, সেই সম্বন্ধটার নাম হচ্ছে অধিকরণ সম্বন্ধ। অর্থাৎ কর্তৃ সম্বন্ধ হলে কর্তৃকারক, কর্ম সম্বন্ধ হলে কর্মকারক, করণ সম্পর্ক থাকলে করণকারক, সম্প্রদান সম্বন্ধ থাকলে সম্প্রদানকারক, আর অপাদান সম্পর্ক, এই যে অপাদান, এই অপাদান সম্পর্ক হলে অপাদানকারক, আর অধিকরণ সম্বন্ধ হলে অধিকরণকারক। এইভাবে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে, একটাই ক্রিয়াপদের সঙ্গে বাক্যে ব্যবহৃত সমস্ত যে পদগুলো, সেই পদের যে পরপর যে সম্বন্ধগুলো তৈরি হয়, এই এক একটা সম্বন্ধের নাম হচ্ছে এক একটা কারক। এবং এইভাবেই কিন্তু 6টা কারকের বিষয় আমরা আলোচনা করব। এবার বিষয় হচ্ছে প্রত্যেকটা কারকের কিন্তু এক একটা বিভক্তি ব্যবহৃত হয়। এবার বিভক্তি কি, বিভক্তি কাকে বলে, বিভক্তির প্রয়োগ, সে বিষয়ে আমরা অন্য একটা জায়গায় আলোচনা করব। আপাতত যতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, সেটা হচ্ছে যে কারক সাধারণভাবে কাকে বলে এবং কারকটা আসলে কি, কারক সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে কি ধরনের কাজ করে। বিষয়টিকে আরেকটু পরিষ্কার করার জন্য আমরা যে বাক্যটা দিয়ে আমরা 6টা কারকের বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম, সেই বাক্যটা থেকে যদি বিভক্তিগুলোকে আলাদা করে নেওয়া যায়, তাহলে যে শব্দগুলো থাকছে সেই শব্দগুলো যদি লেখা যায়, দেখো তাহলে কি দাঁড়াচ্ছে। হে রাম, মগধ রাজা রাজধানী নিজ হাত দরিদ্র রাজকোষ বস্ত্র ক্রিয়াপদ হচ্ছে দান করছে। তাহলে এই যে বাক্যর মধ্যে থেকে যখন আমরা বিভক্তিটাকে বের করে নিচ্ছি বা আলাদা করে দিচ্ছি, তখন কিন্তু সেই শব্দগুলো দিয়ে কোনো একটা অর্থ, নির্দিষ্ট অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে না। যদিও তার প্রত্যেকটা শব্দের নিজের নিজের অর্থ প্রকাশ পাচ্ছে, কিন্তু সমস্ত শব্দ মিলে একটা বাক্যের যে অর্থ প্রকাশের ক্ষমতা, সেটা কিন্তু লোপ পাচ্ছে। লোপ পাচ্ছে কেন? কারণ সেখান থেকে বিভক্তিকে আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিভক্তি আলাদা করে দেওয়ার ফলে ক্রিয়ার সঙ্গে বাক্যের যে অন্যান্য পদগুলো, এই যে ক্রিয়াপদ, সেই ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদগুলোর যে যোগসূত্র বা সম্পর্ক বা সম্বন্ধ তৈরি ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল, যে কারণে আর নির্দিষ্ট কোনো অর্থ আমরা সেখান থেকে খুঁজে পাচ্ছি না। তাহলেই বুঝতে পারছো যে বাক্য গঠন করার ক্ষেত্রে এই কারকের ভূমিকা বা কারকের যে বিভক্তি, সেই যে বিভক্তির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। বিভক্তিহীন যে শব্দ বা পদ, তার দ্বারা শুধুমাত্র সেই শব্দেরই অর্থ প্রকাশ পেতে পারে, কিন্তু সামগ্রিক অর্থ কখনোই প্রকাশ পায় না। তাহলে বুঝতেই পারছো যে কারক আমাদের সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো বাক্য রচনার ক্ষেত্রে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ বা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, সেক্ষেত্রে কিন্তু কারক একটা একদম মুখ্য ভূমিকায় থাকে। কারক না জানলে কিন্তু বাক্য রচনা বা ট্রান্সলেশন, সে বাংলা থেকে সংস্কৃত হোক বা সংস্কৃত থেকে বাংলা হোক, কোনোটাই কিন্তু শুদ্ধভাবে করা সম্ভব নয়। অতএব কারকটাকে আমাদের বিশেষ গুরুত্ব সহকারে জানতে হবে এবং বুঝতে হবে।